ভাই কি হবে যদি কোনো মাকড়সা তোমাকে কামড়ায়? তুমি কি স্পাইডারম্যান হয়ে যাবে? আর যদি তুমি দেখে ফেলো যে মধু কিভাবে তৈরি হয়, তাহলে তুমি তা খাওয়াই ছেড়ে দেবে। আর কিভাবে এই কুকুরের ইনস্টাগ্রামে তোমার চেয়ে বেশি ফলোয়ার আছে? আর কি হতো যদি এই দুনিয়ায় পড়াশোনাই না থাকতো? আর শেষ পর্যন্ত আমরা কেন হাই তুলি? যদিও হাই আসাটা ঠিক আছে, কিন্তু অন্যকে দেখে কেন আমাদের হাই আসে? এর সাথে আরো অনেক মজার প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। তো বুঝতেই পারছেন ভিডিওটি খুবই মজাদার হতে যাচ্ছে, তাই এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিয়ে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভাই তুমি পেঙ্গুইন নিশ্চয়ই দেখেছো, আর তুমি ভাবো যে এর পা খুব ছোট হয়, কিন্তু এটা তোমার ভুল ধারণা। কারণ এর পা আসলে খুব বড়। পা বাইরে থেকে গাজরের মতো ছোট, কিন্তু ভেতর থেকে পুরো লাউয়ের মতো, যেমনটি আপনি এই পেঙ্গুইনের এক্সরেতে দেখতে পাচ্ছেন। তো এটা দেখে আপনারা কি বুঝতে পারছেন? তাই সোজা কথায় বলা যায় পেঙ্গুইনের বেশিরভাগ পা তার শরীরের ভেতরে থাকে, যা তাদের সাঁতার কাটতে অনেক বেশি সাহায্য করে। ভাই যখন আপনি কারো আওয়াজ নিয়ে চিন্তা করেন, যেমন আপনার বন্ধুর আওয়াজ কেমন, তখন আপনার মনের মধ্যে আসে যে হ্যাঁ তার আওয়াজ এমনই। কিন্তু যখন আপনি নিজের আওয়াজ নিয়ে চিন্তা করেন, তখন আপনি জানতেই পারবেন না যে আপনার আওয়াজ কেমন হবে। হ্যাঁ 5 থেকে 10% লোক এটি করতে পারে, কিন্তু 90 থেকে 95% লোক এটি সম্ভবই না। তবে আপনি যদি নিজের কণ্ঠ রেকর্ড করে শোনেন, তাহলে এটি সম্ভবত হতে পারে। ভাই তুমি কি কখনো ভেবেছো যে আইফোনের বিজ্ঞাপনের সময় সব সময় কেন 9:41 দেখানো হয়? মানে 1:30 বা 2:30 তো দেখাতে পারতো, যা আমাদের ফেভারিট সময়। কারণ এই সময় আমি বুঝতেই পারি না কি করি। মজার কথা হচ্ছে স্টিভ জবসের সাথে এমন কি হয়েছিল যে আইফোনের প্রতিটি বিজ্ঞাপনে 9:41 সময় দেখান? আচ্ছা, যখন 9 জানুয়ারি 2007 সালে স্টিভ জবস প্রথম আইফোন লঞ্চ করেছিলেন, তখন সকাল 9:41 বেজেছিল, আর তখন থেকেই তারা প্রতিটি বিজ্ঞাপনে 9:41 দেখান। ভাই যদি তুমি দেখে ফেলো যে মধু কিভাবে তৈরি হয়, তাহলে তুমি তা খাওয়াই ছেড়ে দেবে। আচ্ছা, যখন মৌমাছি তার প্রোবোসিস অর্থাৎ মুখের নল দিয়ে ফুল থেকে মিষ্টি চুষে নেয়, তখন তা চুষে নেওয়ার পর একটি মৌমাছি অন্য মৌমাছির মুখে এই রস বমি করে। আর এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না সেই রস থেকে পুরো পানি শেষ হয়ে যায় এবং তা ঘন আঠালো মধুতে পরিণত হয়। এই প্রক্রিয়া শেষ হবার পর মৌমাছি আবার বমি করে তা জমা করে। ভাই যাই হোক না কেন, আমি তো তবুও খাবো, কারণ মধু খুবই উপকার একটা জিনিস। মধু তৈরির এই অসাধারণ প্রক্রিয়া জানার পরও তুমি কি খাবে? এটা অবশ্যই কমেন্টে জানাবে। ভাই কিভাবে এই কুকুরের ইনস্টাগ্রামে তোমার চেয়ে বেশি ফলোয়ার আছে? আচ্ছা, এই কুকুরটি হচ্ছে ভারতের নাম্বার 1 ব্লগার সৌরভ যোশীর। এর নাম ওরিও, এবং শুধু ওরিও নয় বরং ওরিও যোশী। হ্যাঁ ভাই, এই লোকটি এই কুকুরটিকে তার পদবিও দিয়ে রেখেছে, অর্থাৎ এটি তাকে নিজের ভাই মনে করে। আর হয়তো কালকে এই কুকুর সম্পত্তিতে ভাগ চাইতে শুরু করবে। আচ্ছা, এই রইল এর ইনস্টাগ্রামের আইডি, যেখানে 4 লাখেরও বেশি ফলোয়ার আছে। আর শুধু মুখ খুললেই এর লক্ষ লক্ষ ফলোয়ার চলে আসে। মানে এখন ইনস্টার মেহনত করার কোনো দরকার নেই, শুধু একটি কিউট ডগ এনে দাও আর লক্ষ লক্ষ ফলোয়ার নিয়ে যাও। ভাই শেষ পর্যন্ত এই লোকগুলো এই পনিরের টুকরোর পেছনে কেন দৌড়াচ্ছে, সেটাও আবার হাত পা ভাঙিয়ে? আচ্ছা, একে চিজ রোলিং ফেস্টিভ্যাল বলা হয়, যা প্রতি বছর ইংল্যান্ডে হয়। এখানে 200 মিটার লম্বা ঢাল থেকে 3 থেকে 4 কেজি ওজনের একটি পনিরের টুকরা ফেলা হয়। তা পেতে লোকজন লড়তে ঝাঁপতে গিয়ে পাহাড় থেকে পড়ে যায়। আর প্রতি বছরেতে অনেক লোক তাদের হাত পা ভেঙে ফেলে, কিন্তু তবুও তারা এটা থেকে বিরত থাকে না। কারণ যে এই দৌড়ে যেতে তাকে 3 থেকে 4 কোটি টাকা নগদ পুরস্কার দেওয়া হয় না, বরং 3 থেকে 4 কেজি পনিরের টুকরা দেওয়া হয়। এই 3 থেকে 4 কেজি ওজনের পনিরের টুকরার জন্য কে এরকম হাত পা ভাঙার মতো কাজ করে, আপনারাই বলেন। ভাই তুমি অনেক জায়গায় হয়তো শুনে থাকবে যে আমি জেনজি, আমি জেন আলফা বা আমি জেন বিটা। এই যে কিছু কিছু শব্দ যেটা হয়তো আপনি ইতিমধ্যে অনেক শুনে আসছেন, কিন্তু কোন জেনারেশন কোন বছরের তা খুব কম লোকই জানেন। তবে চলুন আজকের এই বিষয়টা আপনাদের জানিয়ে দেই। 1928 থেকে 1945 সালের মধ্যে যারা জন্মেছে তাদেরকে বলা হয় দ্য সাইলেন্ট জেনারেশন। 1946 থেকে 1964 সালের মধ্যে যারা জন্মেছে তাদেরকে বলা হয় বেবি বুমার্স। 1965 থেকে 1980 সালের মধ্যে যারা জন্মেছে তাদেরকে বলা হয় জেনারেশন এক্স। 1981 থেকে 1996 মধ্যে যারা জন্মেছে তাদেরকে বলা হয় মিলেনিয়ালস। 1997 থেকে 2012 মধ্যে যারা জন্মেছে তাদেরকে বলা হয় জেনজি, যার মধ্যে আমিও পড়ি, হয়তোবা আপনিও পড়েন।
2013 থেকে 2024 সালের মধ্যে যারা জন্মেছে তাদেরকে বলা হয় জেন আলফা, এবং 2025-এর পরে যারা জন্মাবে তারা জেন বিটা ক্যাটাগরিতে পড়বে। আচ্ছা, এই রইল একটি চার্ট যেখানে সব জেনারেশনের নাম এবং তাদের বছর দেখতে পারেন। এই চার্ট দেখে বলো তুমি কোন জেনারেশনে পড়ো। অবশ্যই সেটা কমেন্টে না জানিয়ে যাবে না। ভাই, তুমি কি কখনো ভেবেছো যে দুনিয়ায় যদি পড়াশোনাই না থাকতো তাহলে কি হতো? মানে বাচ্চাদের জীবন তো একরকম শান্তিময় হয়ে যেত, তাই না? কিন্তু লেখাপড়া না থাকলে হয়তো আজ না রকেট থাকতো, না মোবাইল ফোন, না ইন্টারনেট, না কোনো ঔষধ, আর হয়তো মানুষ কখনো চাঁদেও যেতে পারতো না। আর যদি পড়ালেখা না থাকতো তাহলে কখনো ইতিহাসই লেখা হতো না, যার ফলে আমরা আমাদের পূর্বপুরুষ সম্পর্কে কিছুই জানতে পারতাম না। মানুষ কিছু নিজের ভুল থেকে শেখার বদলে বারবার একই ভুল করতে থাকতো। আর এই যে এআই কৃত্রিম বুদ্ধিমত্তা আজকাল চলে এসেছে, সেটাও হতো না। আমাদের জানাই থাকতো না যে মানুষের শরীরে কি কি অঙ্গ পাওয়া যায়। যাই হোক, সবচেয়ে বড় দুঃখের কথা হচ্ছে যদি পড়াশোনা না থাকতো তাহলে আমরা বায়োলজিক্যাল রিপ্রোডাকশন অর্থাৎ প্রজনন অধ্যায়টিও পড়তে পারতাম না। ভাই, তুমি কি কখনো ভেবেছো যে আমরা কেন হাই তুলি? এর মানে কাউকে করতে দেখলে সেটা দৌড়ে আসে। শুধু তাই না, কাউকে হাই তুলতে দেখলে সেটা আমাদেরও সাথে সাথে চলে আসে। মানে এই হাই তোলা এত কি খুশি যে না চাইতেও অন্যের নকল করতে বাধ্য করে। দেখো, আমরা যেমন সবসময় কাজ করি, পরিশ্রম করি, তাতে আমাদের শরীর ক্লান্ত হয়ে যায়, ফলে আমরা আরাম করে শরীরকে রিস্টার্ট করে নিই। কিন্তু আমাদের মস্তিষ্ক বছরের 365 দিন এবং দিনে 24 ঘন্টা কাজ করতে থাকে, আর এত পরিশ্রম করতে করতে মস্তিষ্ক গরম হয়ে যায়। আর এই গরম মস্তিষ্ককে ঠান্ডা করার জন্যই আমরা হাই তুলি। যখন আমরা হাই নেই তখন মুখ খোলার কারণে মস্তিষ্ক পর্যন্ত স্নায়ুর পথ কিছুটা চওড়া হয়, আর গভীর শ্বাস নেবার ফলে বাইরের ঠান্ডা বাতাস ভেতরে যায়, যা মস্তিষ্কে পৌঁছে রক্তকে ঠান্ডা করে, আর শেষ পর্যন্ত আমরা গরম বাতাস বাইরে ছেড়ে দিই। চলুন, এটা তো বুঝলাম যে হাই আসে কেন, কিন্তু এটা বুঝলাম না যে অন্যকে দেখে কেন আমাদের হাই আসে। বিজ্ঞানীদের মতে এটি খুব স্বাভাবিক ব্যাপার। বিজ্ঞানীদের মতে মানুষের মস্তিষ্কে নাকি মিরর নিউরন থাকে। এই নিউরনগুলো তাদের সামনের ব্যক্তির কাজের নকল করতে নাকি বাধ্য হয়। আর এই কপি পেস্ট শুধু হাই তোলার ক্ষেত্রে না, বরং যখন আমরা কাউকে খুশি দেখি তখন আমরাও খুশি হয়ে যাই। আর যদি কাউকে আবেগপ্রবণ দেখি তাহলে আমরাও আবেগপ্রবণ হয়ে যাই। যেমন আপনি যখন কোনো ইমোশনাল ছবি দেখেন তখন তাদের কান্না দেখে বা তাদের ইমোশনাল দৃশ্য দেখে আপনিও আবেগপ্রবণ হয়ে যান এবং হয়তোবা কান্না করে দেন। আমরা কোথাও না কোথাও এভাবে আমরা একে অপরকে নকল করতে থাকি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হাই তোলাতেই কেন হয়, এখন এর সঠিক কারণ পাওয়া যায়নি। এ বিষয়টি সম্পর্কে আপনি যদি কিছু জেনে থাকেন সেটা অবশ্যই আমাদের অডিয়েন্সের জন্য আপনি কমেন্টে জানাতে পারেন। ভাই, কি হবে যদি একটি মাকড়সা আমাদের কামড়ায়? তাহলে কি আমরা স্পাইডারম্যান হয়ে যাব? হ্যাঁ, হতে পারো, কিন্তু স্বপ্নে। কারণ বেশিরভাগ মাকড়সা ক্ষতিকারক নয়, যা আমাদের কিছুই করতে পারে না। কিন্তু মাকড়সার কিছু প্রজাতি আছে যা তোমাদেরকে স্পাইডারম্যান না বরং ডেডম্যান অর্থাৎ মৃত মানুষ বানিয়ে দিতে পারে। যেমন ব্ল্যাক উইডো। এই বিষ স্নায়ুকে আক্রমণ করে, যার ফলে পেশিতে খিঁচুনি, বুকে ব্যথা এবং কখনো কখনো শ্বাসকষ্ট হতে পারে, যা আমাদের জন্য প্রাণঘাতী প্রমাণিত হতে পারে। তো ছোটবেলায় আপনারা স্পাইডারম্যান হওয়ার জন্য কে কে ইচ্ছাকৃতভাবে মাকড়সাকে আপনার হাতে বসিয়ে দিয়েছিলেন? কমেন্টে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আরো মজার মজার ভিডিও দেখতে চাইলে স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যে কোনো একটি আপনারা দেখে আসতে পারেন। আশা করি অনেক মজা পাবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।